আপনারা তো জানেন যে বিএনপি নেত্রী টকশোতে অত্যন্ত জনপ্রিয় রুমিন ফারহানা, মানে মুখের উপর কথা বলে দিতে তো তার কোনো জুড়ি নাই। তো এক ভিডিও ক্লিপে ৭১ টিভির এক টকশোতে গিয়ে দেখলাম তিনি এক কর্তা ব্যক্তির, সরকারের এক কর্তা ব্যক্তির মুখের উপর বলে দিয়েছেন যে ৫.৫ মাসে এক অশ্বডিম্ব প্রসব করা ছাড়া আপনারা কিচ্ছু করেন নাই। মানে এই ঘোড়ার ডিম প্রসবকারী সরকার, অশ্বডিম্ব প্রসবকারী সরকার যে আসলে আর কিচ্ছু করে নাই ৫.৫ মাসে, একমাত্র মুখে বড় বড় কথা বলা ছাড়া, তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় আজ ঢাকার রাজপথেও হাজির। ঢাকার রাজপথে আবারও জুলাই আন্দোলনে আহতরা নেমে এসেছেন তাদের সুচিকিৎসার দাবি, পুনর্বাসনের দাবি, ক্ষতিপূরণের দাবি। বলছেন তারা আর্থিক ক্ষতিপূরণ চাই না, আপাতত চিকিৎসাটা চলুক, আপাতত পুনর্বাসন প্রক্রিয়াটা অন্তত চলুক। দেখুন, সেই দাবিতে গত রাত থেকে ১ ফেব্রুয়ারি রাত থেকে তাদের নেমে আসতে হয়েছে সেই আগারগাঁওয়ের হাসপাতাল পাড়াটায়, পঙ্গু হাসপাতাল, টিবি হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সব যেখানে, এবং আজকে সকাল থেকে ২রা ফেব্রুয়ারি সকাল থেকে আবার তারা পথে আছেন এবং বলছেন দাবি না মানা পর্যন্ত তারা যাবেন না। আসলে তাদের উপায়টাই বাকি। মনে থাকবে যে ৩ মাস আগে নভেম্বরে আরেকবার তারা কিন্তু এই মধ্যরাতে এই দৃশ্য আমরা দেখেছিলাম যে কেউ ক্রাচে ভর করে, কেউ হুইল চেয়ারে পঙ্গু হাসপাতাল থেকে প্রথম বেরিয়ে এসেছিলেন আহতরা, জুলাই আন্দোলনে আহতরা, এবং তারা বলেছিলেন উপদেষ্টারা যদি না আসেন তারা হাসপাতালে ফিরবেন না। মধ্যরাতে ৪ উপদেষ্টা এলেন এবং উপদেষ্টাদের মধ্যে আপনাদের মনে থাকবে তাদের দাবি ছিল যে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সহকর্মী হিসেবে যিনি চাকরি পেয়েছেন নূরজাহান বেগম, উপদেষ্টা হিসেবে, স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে, চিকিৎসার সুব্যবস্থা না পেয়ে আহতদের একটা দাবি ছিল সেই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ। তো যাই হোক, সেই স্বাস্থ্য উপদেষ্টা ছাড়া বাকি আরো ৪ উপদেষ্টা তখন গিয়ে দেখা করে এলেন আহতদের সাথে এবং বললেন আসিফ নজরুল স্যার, আমার স্যার, উনি আইন বিভাগে, তো সেই আসিফ নজরুল বলে এলেন, ডক্টর আসিফ নজরুল বলে এলেন যে ডিসেম্বরের মধ্যে যদি আমরা ব্যবস্থা করতে না পারি তখন আপনারা আমাদেরকে বলবেন আর সচিবালয়ে এসে দেখা করেন। তো এরপরে ১৫ই নভেম্বর সচিবালয়ে তাদের সঙ্গে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে তারা বৈঠক করলো। বৈঠকে আহতরা বললেন তাদের স্বীকৃতি দরকার আহত হিসেবে, তাদের পুনর্বাসন দরকার, তাদের চিকিৎসা দরকার, সবচেয়ে বড় দরকার একটা নামের তালিকা। এখন দেখেন, অশ্বডিম্ব ঘোড়ার ডিম প্রসবকারী সরকার গত ৫.৫ মাসে এই আহত নিহতদের কথা বলে তারা ক্ষমতা ভোগ করছে, তারা ক্ষমতায় চড়ে বসেছে এবং মাথা থেকে কিছুতেই নামবে না। এখন নির্বাচন কিচ্ছু তাদের মাথায় নেই। এই সংস্কার, এই সংবিধান, এই ঘোষণাপত্র, এই নিয়ে তারা আছে। অন্যদিকে এই আহত নিহতদের তালিকাটা তারা পূর্ণাঙ্গভাবে করতে পারে নাই এখন পর্যন্ত। আহতদের তালিকাটা এখনো নাকি ভেরিফিকেশন চলছে। তো ভেরিফিকেশন করছিল কারা? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দেখছিল কে? সার্জিসের তো সচিবালয়ে যাওয়া আছে, এখানে সেখানে হম্বি তম্বি করা আছে। তার চেয়ে বড় কাজ আছে যে মানে ক্ষমতায় চড়ে বসতে না বসতে তারা তো বলে দিয়েছে যে তারা রাজনৈতিক দল করবে, তারা সংসদ নির্বাচন করবে। কাজে ঘন ঘন পঞ্চগড়ে গিয়ে তার জনসংযোগ আছে, তার কম্বল বিতরণ আছে। সে বলেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ সে আর করতে পারবে না, সে যথেষ্ট সময় দিতে পারছে না। কাজ দিয়ে গেছে কাকে? মীর মুগ্ধর ভাইকে। আর হটলাইনে গত কয়েক মাসে ফোন করে যে আহতরা মোটেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশনের জন্য পৌঁছতেই পারছেন না, এ কথা কিন্তু তারা বারবার সংবাদ মাধ্যমে বলেছেন। এখন দেখেন, একে তো আহত নিহতের তালিকাটা পূর্ণাঙ্গ হলো না, দ্বিতীয়ত ভেরিফিকেশন শেষ করে কোন কোন আহতের পাশে তারা দাঁড়াবেন, কাকে কাকে আর্থিক ক্ষতিপূরণ দিবেন, সেটাও তারা ৫.৫ মাসে ঠিক করতে পারেন নাই। অন্যদিকে দেখেন, এখন মীর মুগ্ধর ভাই, মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ, যার নাম দিয়ে স্লোগান, যার চেহারা, যার মৃত্যুর ঘটনা এই আন্দোলনের আইকনে পরিণত হলো, সেই মীর মুগ্ধর ২ ভাইকে কিন্তু নিজেদের মতো সব ফুটেজ এবং প্রমাণাদি জোগাড় করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে জমা দিয়ে বলে আসতে হয়েছে যে যাকে তাকে মামলা না দিয়ে বরং প্রমাণ সাপেক্ষে একটা বিচারের ব্যবস্থা যাতে এই সরকার করে।
তার মানে মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ, মুগ্ধদের পরিবারের যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। তারা বুঝে ফেলেছে যে এই সরকার সব মামলায় সেই শেখ হাসিনা থেকে শুরু করে সাংবাদিক, পেশাজীবী, শমী কায়সার, মানে যার ইচ্ছা নাম দিয়ে ঢুকিয়ে আসলে বিচার করবে না। ওই ভাইরা বলে এসেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে এভিডেন্স জমা দিয়ে সাংবাদিকদের সামনে যে এভিডেন্স ছাড়া তো বিচার হবে না, কাজেই এভিডেন্সের ভিত্তিতে তদন্ত করে যাতে সরকার বিচার করে তার ফরিয়াদ জানাতে তারা এসেছেন। বোঝেন মুগ্ধর ভাইয়ের অবস্থা। এই দাবিতেই গত 1 ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে শহীদের পরিবারগুলো। এই জুলাই আন্দোলনে শহীদের পরিবারগুলোর চেহারা যদি আপনি দেখেন, এরা কিন্তু সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। শহীদ হয়েছে এত মানুষ, আহত হয়েছে এত মানুষ, খুনি হাসিনা এতজনকে মেরে ফেলেছেন। এই রব তুলে যারা ক্ষমতা নিলেন দেখা গেল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবাই একই পাকচক্র করতেন। অন্যদিকে দেখেন এই যে শহীদ পরিবারগুলো যারা সংবাদ সম্মেলনে প্রেস ক্লাবে জড়ো হলো, তাদের বাড়ির একমাত্র কর্মক্ষম ব্যক্তিটি মারা গেছেন, ছোট সন্তান নিয়ে অনেকে অসহায়। এর মধ্যে এই পরিবারগুলো বলছেন যে আর্থিক সহায়তা, পুনর্বাসন তো চাই, তার চেয়ে বেশি চাই বিচার। বিচার বিচার করতে করতে আস্ফালন করছেন বটে এই ইউনূস সরকার, কিন্তু এখন পর্যন্ত একটি ঘটনায় সুনির্দিষ্টভাবে কাউকে ভিডিও ফুটেজ দেখে, ছবি দেখে তারা চিহ্নিত করেন নাই। তারা ফ্যাসিস্ট দোসর নাম দিয়ে একে তাকে ধরছেন, ট্যাগ করছেন আর ডাস্টবিনে ময়লা ফেলছেন। এই অবস্থায় ঘোড়ার ডিম প্রসবকারী এই সরকারকে প্রশ্ন করা দরকার যে যারা মারা গেলেন তারা কি বিচার পাবেন? যারা মারা গেলেন তাদের পরিবারের পাশে কি এই সরকার দাঁড়াবে? যারা আহত হলেন সেই আহতরা কি চিকিৎসা পাবে? তারা কি বিচার পাবে? তারা কি পুনর্বাসিত হবে? নাকি আসলে এরা সামনে থাকবেন মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের অংশের গণ অভ্যুত্থানে, আর অন্যদিকে ক্ষমতায় বসে কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না একদল, প্রয়োজনে রাজনৈতিক দল গড়বেন, তারপরে ক্ষমতা আরো কুক্ষিগত করবেন। বাদ পড়ে যাবে কে জানেন? এই ঘটনার মধ্যে সকলেই কি ছাত্র ছিলেন? সেই শ্রমিক, সেই জনতা কই? সকলেই কি আবু সাইদ বা মুগ্ধর মতো বিশ্ববিদ্যালয়ে পড়তেন, নাকি মাহফুজ আলমের মতো পাঠচক্র করতেন? আমার প্রশ্ন, সেই হোসেন কোথায়? প্রথম আলোতে যে পড়েছিলাম 10 বছরের শিশু, চিটাগং রোডে এত ঝামেলা চলছে তখন, দিনের পর দিন ধরে সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। সেই অবস্থায় জুলাই মাসে কেন বের হতে হলো হোসেনকে বাবা মার সঙ্গে ভাত খেয়ে আইসক্রিম বিক্রির জন্য? পেটের দায়ে সেদিন যারা রাস্তায় ছিল তাদের হাত ধরবে কে? এই অশ্বডিম্ব প্রসবকারী সরকারকে এর জবাব দিতে হবে।